মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি ছিলেন যার ছবি টাঙিয়ে নিজে লিখতেন সততার প্রতীক। যেদিন লেখা দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম এর থেকে বড় 2 নম্বরে আর কিছু নেই। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে ডিপিএসসি গুলোকে সব ডিফাঙ্ক্ট করিয়েছে। গোটা রাজ্য জুড়ে কোনো ডিপিএসসি নেই। আমি একটা মামলা করতে করতে ধরেছি যে রাজ্যতে ডিপিএসসি 2024 সালে ধরা পড়েছে। আর ক্ষমতায় আছো মানে 2-4 দিন এখনো বেরোবে, মানে গোটা রাজ্যে কত শূন্য পদ আছে ওই 14 বছরে হিসাব করতে পারলো না। এই হচ্ছে সরকার। আমি বলি না যে অকর্মণ্য, অদক্ষ। একদিকে শিক্ষক নিয়োগ হবে না, ছাত্র শিক্ষকের অনুপাত সব দিকে খারাপ, রাইট টু এডুকেশন অ্যাক্টে যে কথা বলা আছে পিটিআর মেনটেন করতে হবে, মেনটেন হবে না। আর শিক্ষামন্ত্রী বলবে কোথায় শূন্য পদ। একেবারে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি আজকে কোর্টে একেবারে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি বলছেন যে আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি নির্দোষ, আমার একটা মান সম্মান আছে। শিক্ষামন্ত্রী মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী নির্দোষ, মমতা ব্যানার্জি সৎ, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। পশ্চিমবঙ্গের কোন চোর, ভারতবর্ষের কোন চোর, পৃথিবীর কোন অসৎ মানুষ নিজেকে অসৎ বলেছে? পার্থ চ্যাটার্জি নিজেকে অসৎ নয় সৎ বলবে, এর মধ্যে কি বিরাট কি তত্ত্ব রয়েছে আমি জানি না। পার্থ চ্যাটার্জি সে নিজেকে সৎ বলবে, সে স্বাভাবিক। পৃথিবীর সমস্ত অসৎ মানুষই নিজেকে সৎ বলে, আর পৃথিবীর কোন সৎ মানুষকেই নিজেকে সৎ বলতে হয় না। কিন্তু যারা নাকি ওনার বিরুদ্ধে বলছেন তারা অসত্য কথা বলছেন। ওই জন্য তো বললাম যে অসত্য কথা বলছেন। পৃথিবীর কোন অসৎ মানুষ নিজেকে অসৎ বলে না, সৎ বলে। আর পৃথিবীর কোন সৎ মানুষকে নিজে থেকে বলতে হয় না যে আমি সৎ মানুষ। মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি ছিলেন যার ছবি টাঙিয়ে নিজে লিখতেন সততার প্রতীক। যেদিন লেখা দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম এর থেকে বড় 2 নম্বরে আর কিছু হতে পারে। এখন তো আর দেখা যায় না সেই পোস্টার। ও পোস্টার লাগালে লোকে কি পোস্টারের অবস্থা করবে, সেটা সেই পোস্টারের আপনি বলেছি তো যে ধর্মতলার বুকে একটা ওই মমতা ব্যানার্জির ছবি দেওয়া একটা ওই পোস্টার ধর্মতলার বুকে একবার রাখতে বলবেন, যে কোনো জায়গায় ধর্মতলার 8 ঘন্টা রেখে দিতে পারবেন। কি ওই পোস্টারের কি অবস্থা হবে দেখবেন। দাদা, একদিকে যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী আর একদিকে একেবারে বর্তমান শিক্ষামন্ত্রী, আজকে টেটের যে আন্দোলন আমরা দেখতে পেলাম, প্রথমে বিধানসভা তারপরে তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবে এমনটাই বলেছিলেন। সেই আন্দোলনের ভিত্তিতে আজকে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি বলছেন যে এই আন্দোলনের কোনো মানেই হয় না, শূন্য পদের কাজ চলছে, হিসেব নিকেশে সেটা 2-3 দিনে বেরিয়ে যাবে। এর আগে কি বলেছিলেন এই ছেলে মেয়েদের এর উদ্দেশ্যে কি বার্তা দেওয়া হয়েছিল? ওই এখন যে বোর্ডের প্রেসিডেন্ট আছে কি বলেছিল কত শূন্য পদ রয়েছে, বছরে কবার করে টেট নেবো বলেছিল, বছরে ন্যূনতম একটা টেট নিতে হয়। 2024 সালের টেট কোথায়? এই রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ, ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ, শিক্ষক নিয়োগ কই? একদিকে শিক্ষক নিয়োগ হবে না, ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ, রাইট টু এডুকেশন অ্যাক্টে যে কথা বলা আছে পিটিআর মেনটেন করতে হবে, মেনটেন হবে না। আর শিক্ষামন্ত্রী বলবে কোথায় শূন্য পদ। গ্রামের স্কুলগুলোতে গিয়ে দেখে আসুন, মফস্বলের স্কুলগুলোতে গিয়ে দেখে আসুন, ছেলে মেয়েরা পড়াশোনা করবে, শিক্ষক পাচ্ছে না সরকারি স্কুলে। রিক্সা পুলার, মুদির দোকানি বাধ্য হচ্ছে তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠাতে। বেকার ছেলে মেয়েদের চাকরি নেই, বাধ্য হচ্ছে আন্দোলন করতে। আন্দোলন করতে কার ভালো লাগে? মুর্শিদাবাদ থেকে আসছে, নদিয়া থেকে আসছে, বর্ধমান থেকে আসছে। আর শিক্ষামন্ত্রী তো লেকটাউনের মানুষ, সবাই তো আর লেকটাউনের না। লেকটাউনে কোথায় বাড়ি যে টুক করে চলে এলো? কষ্ট করে বাসের ভাড়া ট্রেনের ভাড়া দিয়ে আন্দোলন করতে আসছে কিসের জন্য? ছেলে মেয়েরা
পেটের দায়ে। তারা কি বলতে চাইছে? তারা বলতে এসছে যে যেগুলো শূন্য পদ রয়েছে সেগুলোতে নিয়োগ করো, আইন মেনে নিয়োগ করো, দুর্নীতি করো না। আরে শিক্ষামন্ত্রীকে বলুন ডিপিএসসি আছে কি নেই এই প্রশ্নের আনসার দেবে। ওকে একবার জিজ্ঞাসা করবেন যে ডিপিএসসি আছে কি নেই গোটা রাজ্য জুড়ে, নাকি কোনো ডিপিএসসির মাথায় ওই একটা করে এমএলএ দের চেয়ারম্যান করে দিয়েছো বা নেতাদের চেয়ারম্যান করে দিয়েছো, আর তারা যা করছে কার্যকলাপ সে তার বলারই না। ডিপিএসসি কবে ফর্ম করবে? বছরে মিনিমাম 3টে ডিপিএসসি মিটিং করতে হয়, কবে করবে? নিয়োগ হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে, যেটা ডিপিএসসির পাওয়ার 44 জন মানুষ বসে যেটা ঠিক করবে সেটা একজনকে দায়িত্ব দিয়ে তাকে দিয়ে সব করাচ্ছে। মানে বুঝতে পারছেন, সুবিধা হবে ওয়ান ম্যান শো হলে, ডাইরেক্ট যোগাযোগ। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে ডিপিএসসি গুলো সব ডিফাঙ্ক্ট করিয়েছে। গোটা রাজ্য জুড়ে কোনো ডিপিএসসি নেই। আমি একটা মামলা করতে করতে ধরেছি যে রাজ্যতে ডিপিএসসি 2024 সালে ধরা পড়েছে। গোটা রাজ্য জুড়ে কোনো ডিপিএসসি নেই। আর ডিপিএসসি মানে সেখানে এমএলএ থাকবে, পঞ্চায়েত সমিতির মেম্বার থাকবে, কাউন্সিলর থাকবে, ওই জেলার করে একটা বডি তৈরি হবে। কারণ বডি হলে কি হবে, তৃণমূলের 5টা তৃণমূল হলে একটা তো সব তৃণমূল থাকতে পারে, সে অবজেক্ট করে যেতে, সে অবজেকশন দেয় যেতে যে না মাল নিয়ে ওই নিয়োগ দেওয়া যাবে না, মাল নিয়ে ট্রান্সফার দেওয়া যাবে না, তাই নে ডিপিএসসি রাখার দরকার নেই। ওর হ্যাঁতে হ্যাঁ মেলাবে যে তাকে ওই একজন চেয়ারম্যান করে দে, ও কাজ সাঙ্গ করে দে। 44 জনের বডি থাকলে 5 জন অবজেকশন দিতে পারে। মমতা ব্যানার্জি এসে এইসব কাজকর্ম করেছে। যে নিয়োগ করতে আগে ডিপিএসসি, সেই নিয়োগ ক্ষমতা নিয়ে এলো বোর্ডে। কিসের জন্য? সেন্ট্রালে পয়সা উঠবে। সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি একটা কোম্পানিকে দিয়ে দিল। এইসব কাজকর্ম করেছে, এতগুলো বছর ধরে এই সমস্ত কাজকর্ম করেছে। পরীক্ষা হচ্ছে, টেট পরীক্ষা হচ্ছে, ভাবুন একবার। তার আপনাকে যদি বলি এই পেজটার আপনি একটা কপি রাখেন, আপনি কি করবেন? মোবাইলে ছবি তুলবেন। আপনি এটাকে কি টাইপ করবেন? মোবাইলে টাইপ করবেন না তো। এত উর্বর মস্তিষ্কের ও ছবি তোলা বাদ দিয়ে, মানে স্ক্যান কপি রাখার বদলে ও টাইপ কপি রেখে দিয়েছে, এডিটেবল কপি। যে মাল দেবে তাকে ধরে নাম্বার বাড়ি দেওয়া যাবে, পয়সা দিলেই হলো। মাথায় বসিয়েছে কাকে? না তৃণমূলের এমএলএ, বোর্ড প্রেসিডেন্ট মানিক এতদিন ধরে ভোগ করলো। বিভিন্ন জেলার দেখবেন, খোঁজ নিয়ে দেখুন, চেয়ারম্যান এমএলএ, তৃণমূলের এমএলএ, তৃণমূলের নেতা, তৃণমূলের শিক্ষক সেলের নেতা। এই হচ্ছে এদের কার্যকলাপ। একটা করে জেলায় 44 জনের বডি থাকা উচিত ছিল, একটা করে চেয়ারম্যান, হয় এমএলএ, নাহলে তৃণমূলের নেতা, নাহলে শিক্ষক নেতা, ওখান থেকে ডাইরেক্ট। 44 জন থাকলে যদি জেলায় জেলায় 44 জন থাকে, তার মধ্যে দুটো হয়তো এই যে টিচারদের মধ্যে ইলেক্টেড হতে পারে, দুটো সিপিএম হবে, দুটো বিজেপি হবে, তারা অবজেকশন করবে নিয়োগে। এই যে 2 নম্বরে নিয়োগ হয়েছে, ও তো পরীক্ষায় বসেনি, কারণ জেলায় জেলায় তারা তো চেনে, আরে ও তো অমকের বেটা, ও তো পরীক্ষায় বসেনি, ও তো চাকরি পেয়ে গেছে। অবজেকশন করবে, দুর্নীতি ধরা পড়ে যাবে, ডিপিএসসি রাখারই দরকার নেই, ও খোঁজই জানবে না। ডিপিএসসির মধ্যে সব রকম লোক থাকে, তো এমএলএ থাকবে, পঞ্চায়েত সমিতির মেম্বার থাকবে, কাউন্সিলর থাকবে, টিচারদের মধ্যে ইলেকশন হবে, সেখান থেকে রিপ্রেজেন্টেশন হবে। এরকম একটা বডি থাকলে কি হবে? এরকম একটা বডি থাকলে 4 বছর অন্তর অন্তর ভোট হচ্ছে, টিচারদের মধ্যে ইলেক্ট হচ্ছে। এটা হলে কি হবে? দুটো বিজেপি, দুটো সিপিএম। এবার তারা যদি ডিপিএসসির মেম্বার হয়ে যায়, তাহলে জানবে যে এই অমকের বেটা, ও তো পরীক্ষায় বসেনি, আর ও তার আগে তো মাল দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, ওই জন্য ডিপিএসসি রাখেনি। দাদা, এই যে বিভিন্ন ক্ষেত্রে
ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী বারংবার বলেছে যে 50 থেকে 51,000 শূন্য পদ আছে, তার মধ্যে 30,000-এর কাছাকাছি বিজ্ঞপ্তি বেরিয়েছে, বাকি 20,000-এ বেরোয়নি। কদিন আগেও তিনি বলেছেন। আজকে আবার ব্রাত্য বসু তিনি বলছেন যে 50,000 কিংবা 51,000 যাই বলে খাইয়ে দেওয়া হচ্ছে সেটা নাকি সত্য নয়, শূন্য পদের হিসাব এখনো কি সত্য সেটা বলুক। মানে ওরা জানেও না যে গোটা রাজ্যে কত শূন্য পদ আছে। 2011 সাল থেকে আজকে 2025 সাল, এখনো চলছে হিসাব। আর ক্ষমতায় আছো, মানে 2-4 দিনে এখনো বেরোবে। মানে গোটা রাজ্যে কত শূন্য পদ আছে ওই 14 বছরের হিসাব করতে পারলো না। এই হচ্ছে সরকার। আমি বলি না যে অকর্মণ্য, অদক্ষ, দুর্নীতিগ্রস্ত তো বটেই, আর তার সঙ্গে বলে অকর্মণ্য, অদক্ষ। ওদের শুধু একটাই বুদ্ধি আছে, কি করে 2 নম্বরই করা যায়। ওটা ভালো জানে। ডিপিএসসি ডিফাং করে চেয়ারম্যান রেখে 2 নম্বরই করো, বোর্ডের কাজ সব একজনের হাতে দিয়ে দাও, বাইরের কোম্পানিকে নিয়োগের দায়িত্ব দিয়ে দাও, এই সব 2 নম্বরই আর কি। যত রকম 2 নম্বরই ধান্দা। এসব এমন করে আইন বানাও যাতে 2 নম্বরই হয়, দুর্নীতি হয়। আইনটাই তৈরি করা হয় 2 নম্বরই করার উদ্দেশ্যে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। ক্ষমতায় এসেও দুর্নীতি করা ছাড়া আর কিচ্ছু করেনি, শুধু দুর্নীতি করেছে। ক্ষমতাটাকে ব্যবহার করেছে দুর্নীতি করার জন্য। আপনারা তো নিয়োগ করতে দিচ্ছেন না, নিয়োগ করতে গেলে পিল খাচ্ছেন, পিল দিচ্ছেন কোর্টে গিয়ে বারবার। কোর্টে যাচ্ছেন, ভোটে যান জনগণের কাছে। দেখুন, ভোটে তো যাবে যারা ভোটে দাঁড়াবে, যারা ভোটে, সবাইকে ভোটে দাঁড়াবে নাকি? পিল দিচ্ছেন, চাকরি চান না। আপনি যদি দুর্নীতির ক্যাপসুল খাওয়াতে চান তাহলে আমরাও এই দুর্নীতির ক্যাপসুলের এগেইনস্টে আমরাও পিল দেব। পিল কি তাই যে জানে না, বোঝে না। এই যে ধরুন এই যে মামলাগুলো হয়েছে দুর্নীতি বলে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নেই। ওই যে বললাম উপর মহল ফাঁকা। প্রথম কথা, এই চাকরির মামলা সাধারণভাবে পিল হয় না। সার্ভিস ম্যাটার সাধারণত ভাবে পিল লাই করে না, কিছু ক্ষেত্রে লাই করে যদি সত্যি সত্যি পাবলিক ইন্টারেস্ট সেখানে ইনভলভ থাকে। কলকাতা হাইকোর্টের একাধিক জাজমেন্ট পাবেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করা হয়েছিল সার্ভিস ম্যাটারে, ডিসমিসড হয়েছে। সার্ভিস ম্যাটারে সাধারণভাবে পিল লাই করে না, সাধারণভাবে। এক্সেপশন অবভিয়াসলি আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এক্সেপশন অবভিয়াসলি আছে। আর যে 26,000 বাতিল হয়েছে, এই যে 32,000 নিয়ে মামলা চলছে, এই যে সিবিআই এই যে পার্থ চ্যাটার্জিকে ডেকেছে, এই যে লিপস অ্যান্ড বাউন্সের কথা উঠে এসছে, এইসব মামলা, এগুলো কি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নেই? এগুলো যে সমস্ত ব্যক্তিরা সরাসরি এফেক্টেড হয়েছে তাদের দায়ের করা রিট পিটিশন, অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের রিট পিটিশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না। এটা আমারও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না, বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না। আমরা হচ্ছি বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে অ্যাপিয়ার করা আইনজীবী। বেসিক্যালি উনি দুর্নীতি করবেন আর সবাইকে মেনে নিতে হবে, সবাই মেনে নেবেন। সেতাব মেনে নাও, নাসরিন মেনে নাও, যেমন ভাবে ইনসান মেনে নিয়েছে, আমার হাত ধর, আমিও দুর্নীতি করছি, তুমিও দুর্নীতি করো। আর ওর হাত যে ধরবে তার হালত কি হয় সেটা পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে আসবে। বাংলার উন্নয়ন দেখবেন, জ্বলবেন না লুচির মতন ফুলবেন। যে কটা ফুলেছিল সব কটা তো শুকিয়ে গেল। অনুব্রত মন্ডল ফুলেছিল, শুকিয়ে গেল। পার্থ চ্যাটার্জি ফুলেছিল, সব শুকিয়ে গেল। যে কটা ফুলেছিল উন্নয়নের এই জোয়ারে, সব কটা তো শুকিয়ে গেল। পার্থ অনুব্রত সব কটাই তো শুকিয়ে গেল।